কামাল ভাই, আমার আর্গুমেন্ট হচ্ছে চেয়ারে বসাইলে হয় এমন কোনো ভালো কাজ ডক্টর খলিলুর রহমান করে নাই। 10 তারিখ ক্ষমতা ছেড়ে দিব, 9 তারিখ গিয়ে চুক্তি স্বাক্ষর করে আসছে এবং এই চুক্তি পুরোটাই বাংলাদেশের বিপক্ষে যাবে। আমি 100-100-র মধ্যে 300 আমি এটা দেখাতে পারি। এই চুক্তি কোনো পড়ালেখা জানা লোক করতে পারে না, শুধু পড়ালেখা জানা লোক করতে পারে না এই চুক্তি। এইটা কথা বলি, শুনেন ভাইয়া, আমি একটা কথা বলি, সিম্পল কথা। দেখেন জাহেদ চৌধুরী যে কথাটা বললেন, এটা ছাড়া আসলে বিএনপি যারা করেন অথবা যারা নাকি বিএনপিকে ভালোবাসেন তাদের জন্য এর চেয়ে ভালো কোনো যুক্তি আসলে আর নাই। উনি সর্বোচ্চ যুক্তিটা দিয়েছেন। কিন্তু আমার কথাটা হলো কি, উনি বললেন না যে বিএনপি মাইন্ডেড অনেকের মধ্যে হয়তো এর চেয়ে যোগ্য লোক আছে কিন্তু ক্যাবিনেটের মধ্যে নাই। ভাই, এই খলিলুর রহমান তো বিএনপি মাইন্ডেডও না। যদি উনি বিএনপি মাইন্ডেড হয়ে থাকেন, তাহলে ওই যে সন্দেহটা যে এই সরকারের উনি যে দায়িত্বে ছিলেন, উনি বিএনপিকে ক্ষমতা আনতে চেয়েছেন, সেটা কি আরো বেশি? কাছে তো মনে হয় যে এই সরকার বিএনপিকে সাপোর্ট করছে, অন্তর্বর্তীকালীন সরকার। খলিলুর রহমানের নিযুক্তি এটা প্রমাণ। এর বিপক্ষে আপনি কি বলবেন? দেখেন, এই সরকার যদি বিএনপিকে সাপোর্ট করে থাকে সেটা অন্যায় করছে। আমার কিন্তু এটা বিএনপি জামাতের ব্যাপার না, কিন্তু আমরা আলোচনা করতেছি সরকার তার উপর অর্পিত দায়িত্বটা ঠিকভাবে নিরপেক্ষভাবে পালন করতে পারলো কিনা, এবং ইলেকশনটা ভালো হলো। আপনি যদি ঘটনা প্রবাহের প্রেক্ষিতে বলেন, তাহলে আপনি শেষে এইমাত্র যে কথাটা বললেন যে খলিলুর রহমানকে প্রমাণ হিসেবে হাজির করলেন যে এই সরকার বিএনপিকে সাপোর্ট করেছে, এই প্রমাণটা কিন্তু ধোপে বেশি টেকে। এবং আমি মনে করি এটা খুবই একটা লজিক্যাল পয়েন্ট আপনি বলেছেন যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর কোন লজিক আমি বিএনপির জন্য পাই, দূরবর্তী লজিকও আসলে পাওয়া যায় না। আমি আপনাকে বলি জিনিসটা, এইটা করার সঙ্গে সঙ্গে বিএনপির ব্যাপারে কিন্তু এই প্রশ্নটা উঠবেই যে হোয়াই খলিলুর রহমান। আর 2 নম্বর কথা হলো, ওই এইটার সঙ্গে এটাও প্রমাণিত হবে যে ওই সরকার যে নিরপেক্ষ ছিল না সেটা প্রমাণিত হবে। আর একটা কথা আমি বলি, খলিলুর রহমান যখন ওই সরকারের সঙ্গে ছিলেন, উনার আন্ডারে কোন কোন ডিপার্টমেন্ট ছিলেন? তাহলে কি আমি বলবো সন্দেহ করতে যে ওই ডিপার্টমেন্ট গুলো বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ব্যবহৃত হয়েছে? অথবা খলিলুর রহমান প্রশ্ন করতে চাই কামাল ভাই, যদি সত্যি সত্যি বিএনপির মনে এই ধারণা থাকতো যে আমরা সবাই আঙ্গুল তুলবো খলিলুর রহমান কেন এখানে আসলো, বিশেষ করে খলিলুর রহমানের উপস্থিতি নিয়ে বিএনপি অনেক প্রশ্ন তুলছিল, তাহলে বিএনপি কিন্তু এত সাহস করে এত ব্লান্টলি এই ডিসিশন নিত না, ওনাকে আড়ালে রাখা দিত বা যাদের যাদের সাথে ষড়যন্ত্র করছে তাদের সাথে আসলে কথাই বলতো না। এতে কি তাদেরকে বেনিফিট অফ ডাউট দেওয়া যায় না? আসলে কোনো ষড়যন্ত্র ছিল না, তারা একটা ভালো লোকই খুঁজে বের করছে, এরকম কি মনে হয় কিনা? ভাইরে, বেনিফিট অফ ডাউট দিতে তো আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা একটা নতুন সরকার পাইছি। তাদেরকে প্রশ্নের মুখে দাঁড়া করে আমার কি লাভ? আমি তো বিএনপির এন্টি পার্টি না, কথাটা খেয়াল করেন। বিএনপি বেজ্জতি হইলো, বিএনপি বিব্রত হলো, আমার লাভটা কি? একটা বিব্রত সরকারকে দেশ চালাবে? আমি তো দেশটা ভালো চাচ্ছি, আমি বলতে চাচ্ছি তারা দেশটাকে ভালোভাবে চালায়। আমার বক্তব্যটা হলো অন্য জায়গায়। আমার বক্তব্য হলো কি যে বিএনপি এই কাজটা করলো কেন, এটা করে বিএনপির লাভটা কি হলো? বিএনপি ভালো লোক, সবচেয়ে ভালো লোক খুঁজে পাইছে সেটা খলিলুর রহমান সবচেয়ে ভালো লোক। আমি বলি জাহেদ, না তাইলে আপনি এটা আমাকে বলতে আপনার প্রশ্নটা দেই। না আচ্ছা ঠিক আছে, বলেন ঠিক আছে আপনার প্রশ্ন আমিও বলবো। আমার কথা হলো কয়েকটা। একটা জিনিস হলো যে বিএনপি এই প্রশ্নটাকে ইনভাইট করলো কেন, বিএনপি এই সন্দেহটাকে ইনভাইট করলো কেন? এর সম্ভাব্য একটা মাত্র কারণ যেটা আমি বুঝি, সেটা হলো বিএনপির উচিত ছিল প্রথমত ব্যাখ্যা দেওয়া যে তারা কেন করছে। তারা ব্যাখ্যা দিতে পারবে না, আমি একেবারে মোর দেন শিওর। আচ্ছা, এখন সম্ভাব্য একটাই মাত্র কারণ হতে পারে যে বাইরের চাপ, কোনো একটা চাপ, কোনো একটা গোষ্ঠীর চাপ, কোনো একটা দেশের চাপ, যে চাপের কারণে তারা এটা দিচ্ছে। তো সেই চাপটা হয়তো তাকে দেওয়ানো হয়েছে, হইতে পারে কিছু একটা। যদি সেটা হয় তাহলে এই দেশের একজন নাগরিক হিসাবে আমি ভয়ঙ্কর বিপদে আছি বলে মনে করি। কারণ আমার সরকার প্রধান, আমার সরকার বাইরের একটা চাপ দ্বারা এত নিয়ন্ত্রিত হবে, এটা তো আমি ভাবতে চাই না। আমার বক্তব্য এখানে, কারণ বিএনপি নিজেও জানে এটা একটা সুইসাইডাল ডিসিশন, কিন্তু বিএনপি সেই ডিসিশনটা নিয়েছে এবং মানে আমি তো বলবো নির্লজ্জের মতো নিয়েছি। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই জাহেদ ভাই। এই প্রসঙ্গটা জাহেদ ভাই আমি কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই, আপনাকে এর
ইয়া করতে চাই, কারণ প্রসঙ্গটা এরকম যে আমরা দেখেছি যে ইরান আক্রান্ত হয়েছে, ইরানের সুপ্রিম লিডার সহ ইরানের বহু সামরিক নেতৃবৃন্দ বা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে মারা হয়েছে, সবাই এখানে নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এইটা আসলে একটা নেসেসারি এভিল, আমাদের এই কাজ করতে হইতো, এটা আমাদের জন্য, এবং ইসরায়েলের সাথে মিলে আমরা এটা করেছি। ইরান তার পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় থাকা যেটা হচ্ছে যে বেজ, ইউএস বেজ বলে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করেছে, বিভিন্ন কি পয়েন্টটা তারা আক্রমণ করেছে। বাংলাদেশ সরকারের ন্যাচারালি কিছু একটা প্রতিক্রিয়া দেখাতে হয়েছে, তারা একটা প্রতিক্রিয়া দেখিয়েছে। সেই প্রতিক্রিয়াটা আমরা জানি, প্রথমে তারা দুঃখ প্রকাশ করেছে, তারপর আবার এটার জন্য আবার দুঃখ প্রকাশ করেছে, একবার ইরানের পক্ষে গেছে, একবার ইরানের বিপক্ষে গেছে। কিন্তু আসলে বাংলাদেশ সরকারের জন্য প্রপার পলিসি কি হতে পারতো? কামাল ভাই আপনি কি মনে করেন? জাহেদ ভাই আপনি কি মনে করেন? আমি কামাল ভাই কিন্তু শুরু করতে চাই, কারণ সেইখানে হচ্ছে যে মানে আমরা এমন একটা অবস্থায় আছি, ইরান ক্ষতিগ্রস্ত করেছে কাতার, দুবাই, সৌদি আরব, ওমান, বাহরাইনের কিছু অংশকে, যেখানে আমাদের শত শত লক্ষ লক্ষ লোক এখানে কাজ করতেছে, সেখানে আবার ইরানের উপরে হামলাটাকেও আমরা আসলে ভালো চোখে দেখতে পারতেছি না। আমরা আসলে পররাষ্ট্র মানে আমার নুরুল কবির ভাইয়ের কথা মনে হচ্ছে, নুরুল কবির ভাই বলতেছেন যে এরকম একটা স্পষ্ট অবস্থান নিচ্ছে না, নাম নিচ্ছে না, কিন্তু আসলে আমরা কি করতে পারতাম? এই অবস্থানটা আমাদের কি হইতে পারতো? কামাল ভাই যদি একটু বলেন। দেখেন, আমরা মানে বৈশ্বিকভাবে বিবেচনা করি, আমরা যে অবস্থানে আছি, এই অবস্থানে কিন্তু আমাদের এর চেয়ে ভালো কিছু করার কোনো সুযোগও ছিল না। কারণ আমরা প্রথমত কি দেখব? আমরা প্রথমত দেখব যে আমার দেশের নাগরিক যারা আছেন, যারা বিদেশে আছেন, তাদের নিরাপত্তাটা, এটা পৃথিবীর সব দেশের জন্য এটাই একদম প্রাথমিক চিন্তা, যে আমার নাগরিকের কি হবে। এবং সেই চিন্তার কথা যদি আপনি ভাবেন তাহলে এটাই। আচ্ছা, ধরে নেন আমি তেহরানের পক্ষে, আমি ইরানের পক্ষে অনেক বক্তব্য দিলাম, তাতে কি আমার দেশের নাগরিক বলেন ওখানে যারা আছে অথবা যারা আমার দেশে আছে, ওদের জন্য কি কোনো সুবিধা হবে? হতে তো পারবে না। এখন আপনি বলবেন তাহলে কি মানবিকতা বলতে কিছু নাই? হ্যাঁ আছে। কারণ মানবিকতা করতে যে আমি যদি এখানে আমেরিকা যে কাজটা করছি, গুরুতর অন্যায় করছি, এবং এটা কোনো রকম মানে সভ্যতার কোনো বিচারেই এটাকে গ্রহণযোগ্য বলা যায় না, যে কাজগুলি ট্রাম্প করছেন। এবং ট্রাম্পের এই কাজের সমালোচনা তো ট্রাম্পের দেশের লোকই করতেছে এখন, তাই না? তো সেক্ষেত্রে আমাকে তো তাকে সমর্থন করার কোনো সুযোগই নাই। কিন্তু তারপরও আমি কি করতে পারতাম? এবং আমি মনে করি আমার দেশের সরকার যেটা করছে, যে প্রতিক্রিয়া দেখাইছে, এর চেয়ে অন্য কোনো প্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগ আমাদের ছিল বলে আমি বলছিলাম যে এই 1.5 বছরে মাজার ভাঙা হয়েছে, বাউল আকরা বাউল প্রদর্শন ইয়া থেকে নিয়ে পুরাই দেওয়া হয়েছে, মানুষজন, মিডিয়া হাউস, সব জায়গায় অনেক ঝামেলা হয়েছে, উনি এগুলিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনিও এরকমটা মনে করেন কিনা যে ইসলামপন্থীরা সর্বোচ্চ ক্ষমতা দখল মানে ভোগ করছে ইডিওলজিক্যালি? আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে এখন ক্ষমতাটা আসলে কার কাছে? মানে বিএনপি তো দলগতভাবে নিজেদের চেহারাটা একটু অন্যভাবে করতে চাইতেছে, মানে ফার রাইট বা সেন্টার রাইট থেকে ওরা একটু লেফট লিনিয়েন্ট রাইট হতে যাচ্ছে কিনা, ওই জায়গাটাও যদি একটু বলেন। আমরা জাহেদ ভাইয়ের কাছেও এটা পরে শুনবো, আপনার কাছে আগে একটু শুনে নিই। আচ্ছা, 1 নম্বর কথা হলো যে ওনার যে উত্তরের প্রথম অংশ ঠিক আছে, যে আসলেই ডক্টর ইউনূসের আমলে ওনারা মানে আপনার সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করেছেন এবং এক্সারসাইজ করেছেন। কিন্তু ওনারা মানে উনি যেটা বলছেন ইসলামপন্থীরা, ওই জায়গাটা, ওই শব্দটা নিয়ে আমার আবার আপত্তি আছে। ওটা ইসলামপন্থী হবে না, ওটা হবে ইসলাম নামধারী দলগুলো। কারণ ইসলাম নামধারী দল তো অনেকগুলো, এর মধ্যে সবগুলি দলে কিন্তু ইসলামপন্থী না। সবগুলি দলের মধ্যে একটা কমন, যে সবগুলি দলের মধ্যে ইসলাম নামধারীতা আছে, তারা ইসলামের নাম নিয়ে কাজ করে, এক একজন এক এক রকম ধান্দা করে। যে ওরা অনেকটা পাওয়ার এক্সারসাইজ করছে, সর্বোচ্চ রকমই করেছে, এবং সর্বোচ্চ রকম করেছে বলেই নানা রকম অঘটন ঘটেছে একটার পর একটা। এবং কোনো অঘটনেরই সরকার কোনো বিচার করে নাই, ইচ্ছা করেই করে নাই, কারণ তাদেরকে আশকারা দেওয়ার জন্য করে নাই। এবং উনি যে পরে ব্যাখ্যাটা দিয়েছেন যে ওই সময় সব সংখ্যালঘুরা এবং অন্যরা সবাই খুব ভালো প্রোটেকশন পেয়েছে, এটা একটা ডাহা মিশা কথা ভাই। এটা উনি ওনার মতো করে বলছে, বাট আমি এটা ফিল করি নাই। আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না। আমি এটা মেয়েদের ইলেকশনের পরের দিন বিভিন্ন নারীদের চেহারা দেখে, চোখ মুখের ভাব দেখে ওইটা আমি টের পেয়েছি। তাদের মধ্যে মনে হচ্ছে তারা যেন একটা নিঃশ্বাস ফেললো। কিন্তু আপনি তো মাসুদ কামাল ভাই, আপনার মতো নারীদের সাথেই আপনার দেখা হয়েছে, মানে আপনার মানে মানে আপনার আমার যেহেতু কমন ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন সার্কেল, আপনার তো আমাদের সাথেই দেখা হয়েছে। আর তো আর হ্যাঁ,
কিন্তু আমি তো অস্বীকার করছি না, কিন্তু তার বাইরেও তো দুনিয়া আছে, তার বাইরেও তো দুনিয়া না আছে। না 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 তার না বাইরেও না, তো দুনিয়া আছে। এক মিনিট শুনেন, এখানে কিন্তু আপনার পার্থক্যটা বুঝতে হবে যে সরকারে যেই থাকুক না কেন, তার দায়িত্ব হচ্ছে যে কেবল এক ধরনের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না করা, মানে এক ধরনের মানুষ আতঙ্কিত হবে সেটা সরকারের কাজ না তো। যদি আমার মতো মানুষের মনে দেখা হয়, আমার মতো মানুষ যদি আতঙ্ক থেকে বেঁচে থাকে, এটা তো একটা ভালো জিনিস। আমি ধরেন আপনি ইসলামপন্থী আছে, আর ইসলামপন্থীদের আমলে হিন্দুরা যদি আতঙ্কে থাকে, আমি যদি বলি যে আমার সঙ্গে হিন্দুরই দেখা হয়েছে, বা এই হিন্দুরাও আতঙ্কে থাকতে পারবে না, এটাই হলো একটা সরকারের চরিত্র হওয়া উচিত। আপনি ওইভাবে চিন্তা করেন না কেন, তো এতে কোনো সমস্যা নাই। কিন্তু এটা এরকম না তো কামাল ভাই, এটা এরকম না তো কামাল ভাই, এটা এরকম না তো বিএনপি আছে কামাল ভাই, এটা এরকম না তো যে আপনি যারা দেখতে পারেন না তার চলনটা আপনার বাঁকা মনে হচ্ছে, ওরকম না বাঁকা মনে হচ্ছে না। আমি তা বলছি না, দেখেন এখন যেমন বিএনপি আছে, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, বিএনপি আছে, বিএনপির আমলেও আপনি যদি অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক দলকে যারা নাকি বিএনপি কে সাপোর্ট করে না, বিএনপি করে না, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তারা কিন্তু এটা বলবে তারা আগের ইউনুসের চেয়ে এখন মানে কম আতঙ্কে আছে, বলবে তো। এখন এই বলাটা কি আপনি বলবেন যে তুমি ইউনুসের সাপোর্ট করো নাই, অতএব তুমি এরকম বলতেছো? কিন্তু আমরা তো এনসিপি দের দেখতেছি যে তারা মনে করতেছিল যে তারা আগে ভালো আছে, এখন সব চাঁদাবাজ হয়ে যাচ্ছে। আমরা বাইরের যে বড় বড় ইনফ্লুয়েন্সার তাদের দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সব চাঁদাবাজরা আসতেছে, বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয়ে যাচ্ছে। এইগুলো তো পলিটিক্যাল লোক। শুনেন, আমি আবার বলছি, আমি কিন্তু বলেছি আমি সাধারণ মেয়েদের মধ্যে দেখছি তারা পলিটিক্যাল পার্টি করে না, কিন্তু আপনি সাধারণ মানুষের কথা ভাবেন না। আপনি পলিটিক্যাল যারা নাকি ইনফ্লুয়েন্সার, যারা নাকি পলিটিক্যাল পার্টির লিডার, তাদের কথা তো, তাদের তো একটা ধান্দা আছে রে ভাই। তুই যারা সাধারণ মানুষ, আপনি তাদের কথা বলেন। আমি তো আপনার কাছে আপনি যেহেতু আমার সাক্ষাৎ বড় ভাই, আপনার কাছে যে বিভিন্ন সময় বিচার দেই, এই জন্য বলি জাহিদ ভাইয়ের সাক্ষী রাইকা যে আমি তো সাধারণ মানুষই খুঁজে পাই না, সবই তো অসাধারণ, সবারই তো কোনো না কোনো বক্তব্য বা বায়াস আছে। না শুনেন, বাংলাদেশের সাধারণ মানুষই বেশি। কই আপনি সাধারণ মানুষ খুঁজে পাই না ভাই। পাবেন না কেন? আপনি সাধারণ মানুষ তো খুঁজবেন না, খুঁজলে পাবেন না। কিন্তু আচ্ছা খুঁজেন না, কি করবেন? হাত বাড়াইলে যার গায়ে স্পর্শ লাগে সেই সাধারণ মানুষ, যে রিক্সায় উঠেন সেই সাধারণ মানুষ, যে কারণ বাজার যার কাছ থেকে বাজার করেন সেই সাধারণ মানুষ। আমার সঙ্গে ডেইলি দেখা হয়। আচ্ছা, আমাদের খুব বেশি নাই, কিন্তু আমরা যদি বিবেচনায় বেশ কয়েকটা জিনিস রাখি, একটা হচ্ছে বাক স্বাধীনতা, দুই হচ্ছে ন্যায় বিচার, তিন হচ্ছে যে ইনস্টিটিউশনগুলি ধ্বংস হয়ে গেছে বা ব্যক্তি কুক্ষিগত হয়েছিল বলে আমরা দেখছি, সেগুলির পুনরুদ্ধার আপনি দেখেন কিনা। আমরা আপাতত আজকে আপনার কাছ থেকে এটা জানতে চাই যে আগামী 2 বছর 5 বছর আপনি কিরকম দেখেন। দেখেন, আমরা যদি ওভাবে ধরি, সরকারের মাত্র আমরা সকালটাও দেখিনি, কিন্তু এখনো মানে সকাল দেখতে গেলেও আরো সময় লাগে, অল্প একটু সময়, মাত্র এখনো মানে 20 দিনও হয়নি এই সরকার এসেছে। এর মধ্যে আমি এই সরকার প্রধানের বেশ কিছু পদক্ষেপ দেখেছি, যেগুলো আমার কাছে নতুন পদক্ষেপ, নতুন এবং ইতিবাচক পদক্ষেপ মনে হয়েছে। এটা যখন দেখি তখন একদিকে আনন্দিত হই, একদিকে আশান্বিত হই, আবার আরেকদিকে হতাশ হই। হতাশ হই এই কারণে, উনি যা কিছু করেছেন, যা কিছু দেখিয়েছেন, উনি কার জন্য দেখিয়েছেন? আমার বক্তব্যটা এখানে। যেমন ধরেন, উনি বলছেন উনি সরকারি গাড়ি নেবেন না, সরকারি তেল ব্যবহার করবেন না, সরকারি গাড়ির চালক নেবেন না। সরকারি তেল কতটুকু? দিনে 18 লিটার তেল পান একজন মন্ত্রী। 18 লিটার তেল উনি নিবেন না, এতে কি আমার অর্থনীতি চেঞ্জ হয়ে যাবে? হবে না। কিন্তু উনি এটা বলেছেন কেন? উনি বলেছেন, উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চেয়েছেন। উনি বলতে চেয়েছেন আমরা সরকারে এসেছি, আমরা জনগণের কাছ থেকে নেওয়ার জন্য আসি নাই, কিছু দেওয়ার জন্য এসেছি। এই এক্সাম্পলটা উনি ক্রিয়েট করতে চেয়েছেন, যারা কি আমাদের কাছে দেখা একমাত্র উদাহরণ। এর আগে আমরা এরকম দেখিনি কোন প্রধানমন্ত্রী এরকম বলেছেন যে উনি এটা করেছেন। কিন্তু লাভটা কি হলো? লাভটা কি হলো মানে কি, ওনার কোন মন্ত্রী, একজন মাত্র মন্ত্রী ছাড়া আর কোন মন্ত্রী তো এটা অনুসরণ করলেন না। অথচ দেখেন, আমরা যদি হলফনামার দিকে তাকাই, ওনার সকল মন্ত্রীর অর্থনৈতিক অবস্থা ওনার চেয়ে বেটার, এবং এই সকল মন্ত্রীর নিজস্ব গাড়ি আছে, এবং সেইগুলি অনেক বিলাসবহুল গাড়ি। উনি সরকারি গাড়ি ব্যবহার করে কি করবেন? ওনার তো নিজেরই গাড়ি আছে, এইটা ওনার জন্য কিচ্ছু না। কিন্তু ওনারা এটা ত্যাগ করলেন না কেন? করলেন না এই কারণে যে ওনারা তো বলতে পারতেন আমার প্রধানমন্ত্রী নিবে না, আমরাও কেউ নিব না। ওনারা তো বলতে পারতেন। কেন কয় না জানেন? আমি বলি কেন কয় না। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরেই ওনারা সবাই মিলে বললেন, সিদ্ধান্ত নিলেন না যে আমরা প্লট নিব না, ট্যাক্স ফ্রি গাড়ি নিব না। সবাই কিন্তু রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর এদের মধ্যে অনেকে আফসোসের সীমা নাই, হৃদয়টা ভেঙে গেছে
যেটি কি করলাম, বাট না করে কোনো উপায় ছিল না, সবার সামনে তো হ্যাঁ না করে কোনো উপায় ছিল না। কিন্তু এখন ওই ভুলটা তারা দ্বিতীয়বার আর করতে চাচ্ছে না। তারেক রহমান বলছে বলুক গা, তাতে কি আসে যায়, আমি এটা মানতাম না। এই যে সংকীর্ণতা, না কিন্তু এই যে মানসিক দারিদ্র্য, আমার একটা কথা কন্ত, আমি মন্ত্রী হইলে গাড়ি নিবো না, তেল নিবো না, সারাক্ষণ আপনার সমালোচনা শুনবো, 36 ঘন্টা কাজ করবো, আমার মন্ত্রীটা হয়ে লাভটা কি আমার? আমি মন্ত্রীটা হবো কেন? আমি আপনার এই সার্ভিস কেন দিব? 22 ঘন্টায় সার্ভিস আপনি কেন দিব? রাখেন রাখেন রাখেন, আমি খালেদ বলছি, আপনি খুব ভালো পয়েন্ট ধরছেন। তার মানে আমার লাভটা কি? আমার লাভটা কি আছে ভাবেন, কিন্তু আপনি কিন্তু লাভের কথা ভাবছেন। আপনি লাভ, এবং সে আমি তো এটা চাকরি হিসেবে দেখতেছি কামাল ভাই, আমি তো এটা চাকরি হিসেবে দেখবো। আপনি দেখেন চাকরি হিসেবে, কারণ আপনি সারা জীবন চাকরি করছেন, সমস্যা নাই। আমিও চাকরি হিসেবে দেখি, আমি চাকরি হিসেবে শুনেন, আমিও চাকরি হিসেবে দেখি বলেই, আমিও চাকরি হিসেবে দেখি বলেই আমি কিন্তু আমাদের এই বন্ধু কলিগ জাহেদ যখন নাকি প্রতিমন্ত্রীর মর্যাদায় গেল, তখন আমি কিন্তু অবাক হয়েছি। এই যে চাকরি হিসেবে তারা ভালো না, চাকরি হিসেবে জাহেদ যা ইনকাম করতে ইউটিউব থেকে, তার 4 ভাগের 1 ভাগও সেখানে পাবে না। আমি যে আমার মতো অবাক, কিন্তু ও তো অবাক হয় নাই, কারণ ওর তো অন্য উদ্দেশ্য, আমার উদ্দেশ্য মিলে না। এই জন্য আমি আপনি কিন্তু চাকরি হিসেবে বিচার করি। বাট যিনি মন্ত্রী হবেন, আমি কিন্তু মন্ত্রী যিনি হন তাকে তো আমি একজন চাকরিজীবী মনে করি না। আচ্ছা, তারেক রহমান কি চাকরি মনে করে? বুঝান তো ভাই আপনি আমাকে। আচ্ছা, প্রধানমন্ত্রীটা চাকরি প্লাস, প্রধানমন্ত্রীটা চাকরি প্লাস, তাহলে আমার কথা কিন্তু ওইটাই, যে উনি যে এক্সাম্পলটা, আমার মূল যে কথাটা, মূল পয়েন্টে আসেন। মূল পয়েন্টটা হলো যে উনি যে এক্সাম্পলটা ক্রিয়েট করতে চাচ্ছেন, এটা কিন্তু একটা মানসিকতার ব্যাপার না। আমি এই মানসিকতা আমাদের মন্ত্রীদেরকে টাচ করে না। এবং উনি যখন